সকালবেলা ঘুম থেকে উঠে নিলয় অবাক হয়ে গেল, কারণ নিচে বসার রুম থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। নিলয় রুম থেকে বসে শুনে যা মনে হলো দারোয়ানের সাথে কারো একজনের কথা কাটাকাটি হচ্ছে। তাই আর দেরি না করে ঝটপট ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে লিভিং রুমের উদ্দেশ্যে রওনা হলো। নিচে নেমে নিলয় যাকে যাকে দেখল, তাকে দেখে প্রথমে একটু অবাক হলেও পরে আবার তার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসি হাসল। তারপর তার উদ্দেশ্যে বলল, আরে এই যে দেখছি মিনিস্টার সাহেব, তা এত সকাল বেলা আমার বাড়িতে আপনার পদধূলি কি কারণে পারল তা জানতে পারি? হাউ ডেয়ার ইউ? আমার মেয়েকে কিডন্যাপ করার সাহস তোমাকে কে দিল? জলদি আমার মেয়েকে ফিরিয়ে দাও আমার কাছে। হোয়াট? আপনার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে? কখন, কবে? আমি তো জানি না। তা কিডন্যাপ হয়ে গেছে নাকি কোনো আশিকের সাথে পালিয়ে গেছে? বাঁকা হেসে নিলয় রেগে চিৎকার করে বলল মিনিস্টার, আওয়াজ নিচে, ভুলে যাবেন না এটা আমার বাড়ি, আপনার নয়। -24 ঘন্টার মধ্যে আমার মেয়ে যেন সুস্থভাবে আমার বাড়িতে পৌঁছে যায়, নইলে আমি পুলিশি পদক্ষেপ নিতে বাধ্য হব। কি প্রুফ আছে যে আপনার মেয়েকে আমি কিডন্যাপ করেছি? আর এই সব পুলিশের ভয় আমাকে দেখাবেন না, লাস্টে পুলিশকে ডাকতে গিয়ে না আপনার পাপের হাড়ি ফেটে যায়। মিনিস্টার ভালোভাবেই বুঝতে পারল যে নিলয়কে ভয় দেখিয়ে কোনোভাবেই তার মেয়েকে পাওয়া সম্ভব নয়, একমাত্র যদি না নিলয় নিজে তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দেয়। তাই তিনি গলার সুর পরিবর্তন করলেন এবং বললেন, দেখ নিলয়, তোমার কত টাকা চাই তুমি আমাকে বল, আমি তোমাকে তত টাকাই দিব, তবু আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। নিলয় চৌধুরীকে টাকার গরম দেখাবেন না, আর আমার সেরকম কিছুই চায় না। আর আমার কি চাই তা আপনি খুব ভালো করেই জানেন। তারপর নিলয় মিনিস্টারের সামনে দাঁড়িয়ে তার কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলল, আপনি যে 90 জন বৃদ্ধের পেনশন আটকে রেখেছেন তা তাদেরকে ভালোই ভালোই দিয়ে দিন। তারপরে আমার কাছে আসবেন, দেখি তখন আপনি আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন কিনা। শান্ত কণ্ঠে বলল নিলয়, কিন্তু সে তো অনেক ঝামেলা, সেগুলো মেটাতে তো মিনিমাম 7 থেকে 8 দিন সময় লাগবে। তুমি বরং আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি তাদের পেনশন আর আটকে রাখব না। নিলয় কিছুটা বাঁকা হেসে আবার ফিসফিসিয়ে বলল, ততদিন না হয় থাক আপনার মেয়ে আমার কাছে, আপনি বরং ঝটপট কাজটা সেরে নিন। হ্যাঁ, কি বলেন? তারপর সোজা হয়ে দাঁড়িয়ে মিনিস্টার এবং তার সাথে আসা মানুষদের উদ্দেশ্যে বলল, এবার আসতে পারেন আপনারা, আর যদি ব্রেকফাস্ট করার ইচ্ছা থাকে তাহলে চলুন ডাইনিং টেবিল। মিনিস্টার আর কোন কথা না বলে চলে গেলেন, কারণ তিনি ভালোভাবেই জানে যতক্ষণ না নিলয় তার কাজ হাসিল করতে পারছে ততক্ষণ না তার মেয়ে তার কাছ থেকে নিস্তার পাবে না। তাই যত দ্রুত সম্ভব কাজটা করতে চাইছ, তাতে তার মেয়ে তার কাছে ফিরে তত দ্রুত আসবে। এমনিতেই তার স্ত্রী তার কান ঝালাপালা করে দিচ্ছে, মেয়ে মেয়ে করে। এদিকে তিথি সকাল থেকে ঘরে বসে আছে আর ভাবছে মনে মনে, দূর 9টা বেজে গেল অথচ কেউ তাকে ডাকলো না খাওয়ার জন্য। সেই রাতে একটুখানি খাবার দিল ব্যাস হয়ে গেল, ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। এসব ভাবছে তখনই দরজা খোলার আওয়াজ পেল। দরজার দিকে তাকিয়ে দেখল একটা মধ্যবয়স্ক মেয়ে তার দিকে তাকিয়ে বলল, স্যার আপনাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসতে বলেছে ব্রেকফাস্টের জন্য। ব্যাস, তিথিকে আর পায় কে? সে তো কখন থেকে বসে আছে ব্রেকফাস্টের জন্য, তাই বলার সঙ্গে সঙ্গে সেই মেয়েটির সাথে সে নিচে নামল। নিচে নেমে সে হা হয়ে তাকিয়ে আছে। বাড়িটা বেশ বড়, ডুপ্লেক্স বাড়ির মতনই। চারিদিক বেশ ছিমছাম পরিষ্কার করে সাজানো। নিচে বড় হলো রুম, একদিকে সোফা সেট রাখা আছে বসার জন্য আর সামনে একটা বড় সেন্টার টেবিল আর তার ঠিক সামনে বড় একটা টিভি দাঁড়ি। আর একদিকে রান্নাঘর আছে, তার সমান বরাবর বড় ডাইনিং টেবিল পাতা আছে। রান্নাঘরটা বেশ বড় এবং খোলা, অর্থাৎ বাইরে থেকে দেখা যাবে রান্নাঘরে কি কি আছে। তিথি দেখল নিলয় অলরেডি ডাইনিং টেবিলে বসে আছে, তাই সে দেরি না করে ধপাস করে নিলয়ের পাশের চেয়ারে বসে পড়ল। আচমকা এরকমভাবে বসে পড়ার জন্য টেবিলটা একটু কেঁপে উঠল,
তার সাথে নিলয়ও। নিলয় তিথির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি কি আস্তে আস্তে কোন কাজ করতে পারো না? সারাক্ষণ ব্যাঙের মতো তিরিং বিরিং করে লাফাও কেন? শুনেছি জন্ম আমার বর্ষাকালে হয়েছে, তাই হয়তো ব্যাঙের ডনা আর আমার ডনা এর মধ্যে অনেক মিল আছে। হোয়াট রাবিশ! এই তুমি কি কোনোদিন ভালো কথা বলতে শিখোনি? উফ, তোমার সাথে কথা বলতে আমি আর চাই না, সো চুপচাপ ব্রেকফাস্ট কমপ্লিট করো। এই বলে নিলয় ব্রেকফাস্ট শুরু করল। কিন্তু তিথি ব্রেকফাস্টের দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে উঠল। নিলয় থতমত খেয়ে গেল তিথির অমন চিৎকারে। আর উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? মাত্র 4টে বাটার টোস্ট, 1 গ্লাস জুস আর 2টা ডিম সেদ্ধ। বেশ এইটুকু? এই আপনি এত কিপটুস কেন বলুন তো? ভালোই তো কিডন্যাপিং এর টাকা দিয়ে এত সুন্দর বাড়ি চেপে নিলেন। আর খাওয়ানোর বেলায় যত রাজ্যের কিপটামি! কাল রাতে তো শুধুমাত্র 4টে পরোটা আর 1 বাটি কষা মাংস দিছেন। আর সারাদিন না খাইয়ে রেখেছেন। আর সকালবেলা এটুকুনি ব্রেকফাস্টে কারোর পেট ভরে? উগন্ডা একটা! নিলয় পুরো হা হয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে সার্ভেন্টকে ডাক দিল। আর বলল, শোনো, এর যা যা লাগবে বানিয়ে নিয়ে এসো, কুইক। ওকে স্যার। বলুন ম্যাম। আচ্ছা, আমার জন্য 1 প্লেট হোয়াইট সস পাস্তা আর 1 প্লেট গ্রিন সালাদ আর 1 গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক। আর এই ব্রেকফাস্টটা থাক, তুমি এত কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছো, না খেয়ে থাকা যায় বল? তুমি যাও। সার্ভেন্ট আর নিলয় ভয়ে চিৎকার করা মুখ। এইটুকুনি মেয়ের পেট তো নয়, যেন একটা আস্ত বড় জলের ট্যাঙ্কি। মনে মনে বলল নিলয়, এবার বোঝো ঠেলা, আমাকে আটকে রাখা, তাও আবার বিনা দোষে। এমন হাল করব না যে কাল সকালের মধ্যে আমাকে আমার বাড়িতে নিজে রেখে আসবে। একদিনই ফকির বানিয়ে দেব। আমার নামও তিথি নয়। মনে মনে বলল তিথি। কি ভেবেছ আমি কিছু বুঝি না এসব তোমার চালাকি? নাও নাও, যত ইচ্ছা খাও, কিন্তু আমার কাজ যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে তোমাকে এখান থেকে মুক্তি পেতে দেব। ইটস চ্যালেঞ্জ, মনে মনে বলল নিলয়। তিথি প্রায় 2 ঘন্টা যাবৎ ঘরের মাথা থেকে ও মাথা চরকি পাক খাচ্ছে। নিলয় অনেকক্ষণ আগেই অফিসে চলে গিয়েছে, আসবে নাকি সেই সন্ধেবেলা। তিথি আঙুলের নখ খাচ্ছে আর ভাবছে সে কি করবে। লোকটা তো তাকে স্পষ্ট জানিয়ে দিল, যতক্ষণ না তার কাজ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত সে তাকে ছাড়বে না। কিন্তু এদিকে বাড়ির লোক তো তার জন্য টেনশনে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে হয়তো। নিশ্চয়ই মামার বিপি মনে হয় ফল করে গেছে, আর টাকলু মামা তার মাথায় নিশ্চয়ই আইসবাগ দিয়ে বসে আছে। আর মামি হয়তো মামার টাকলু মাথায় ফ্যান নিয়ে হাওয়া করছে। এখন কি করা যায়? তাদের একবার না জানলে তো তারা টেনশন করবে, হয়তো পুলিশেও জানিয়ে ফেলবে। এক কাজ করি, একটা ফোন করে বরং জানিয়ে দিই। তিথি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামল। আশেপাশে চারিদিকে খুঁজে কিছু পেল না, তাই সে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখল সার্ভেন্টসরা দুপুরের জন্য খাবার রান্না করছে। সে একটা সার্ভেন্টের কাছে গেল এবং তার কাছে গিয়ে বলল, ফোন আছে। সার্ভেন্টটা কিছুক্ষণ তিথির দিকে তাকালো, তারপর বলল, সরি ম্যাম, স্যার নিষেধ করেছে আপনাকে কোন রকম ফোন দিতে। তিথি তখন বলল, আরে চাচা, কোনো রকম ফোন দিতে হবে না, যে কোনো একটা ফোন দিলেই চলবে। প্লিজ দিন না, খুব দরকার। সরি ম্যাম, স্যার বারণ করেছে। রাখো, তোর স্যারের নিকুচি করেছে। দিতে হবে না, তোর কোন ফোন, যত সব আউলা ঝাউলা। মুখ ভেঙচিয়ে তিথি চলে গেল। তারপর তিথি মনে মনে নিলয়কে এবং সার্ভেন্টকে 1001টা গালি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নেবে কি সোফা রুমের পাশে দেখল একটা ল্যান্ডফোন রাখা আছে। ব্যাস তিথিকে আর পায়কে ঝোপাং করে সেখানে গিয়ে ফোনটা হাতে নিয়ে প্রথমে মামার নাম্বার ডায়াল করল। কিছুক্ষণ পর ওপাশ থেকে একজন ভদ্রলোক ফোনটা রিসিভ করল। তারপর উত্তেজিত এবং চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, হ্যালো, কে বলছেন? মামা, আমি তিথি বলছি। তিথির কণ্ঠটা শুনে তার মামা মনে হয় একটু নিশ্চিন্ত হলেন। তারপর বললেন, তুই কি আমাকে কোনোদিনও শান্তি দিবি না? কোথায় গিয়েছিস তুই? ফোন ফেলে দিয়েছিস কেন বাড়িতে? আর সারা রাত কোথায় ছিলিস?
চারিদিকে খুঁজে খুঁজে পাগল হয়ে গিয়েছি, সে খবর রাখিস তুই। উফ মামা বেশি টেনশন করো না, নাইলে বিপি বেশি লো হয়ে গেল, তুমি টাটা বাই বাই হয়ে যাবে জন্মের মতো। হ্যারে তোর লজ্জা করে না নিজের মামার মৃত্যু কামনা করিস? আর তুই কোথায় বল দেখি? আরে মামা আমি মিতুর সাথে একটু ঘুরতে বেরিয়েছি, সুতরাং আসতে মিনিমাম 8 থেকে 9 দিন লাগবে, তুমি বেশি টেনশন করো না। ফোন নিয়ে আসেনি বলে রাস্তার পাশের টেলিফোন থেকে ফোন করছি। এই ফোনে আর ফোন দিও না, কারণ এটা আমার ফোন নয়, এটা টেলিফোন বুথের নাম্বার। তুই আবার কখন, কোথায় ঘুরতে গেলি? আমাকে তো কিছু বললি না। তুই সব সময় এরকম কেন করিস? কোথায় ঘুরতে চলে গেছিস? আরে মামা খুব গরম পড়েছে না, তাই দার্জিলিং ঘুরতে এসছি। দার্জিলিং? তুই দার্জিলিংয়ে চলে গেছিস? উফ মামা তুমি মামিকে ফোনটা দাও তো। কিছুক্ষণ পর ওর মামা তিথির মামি ফোনটা ধরি দিল। হ্যাঁ রে মামুনি, তুই নাকি দার্জিলিং গেছিস? তা আমার জন্য একটা ভালো দেখে সোয়েটার আনিস তো, আমারটা অনেক দিনের পুরনো হয়ে গেছে। আমি বরং তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই তো বেশি টাকা নিয়ে যাসনি। খুশিতে গদগদ হয়ে মামি বলল, আরে আরে মামি টাকা পাঠাতে হবে না, তোমার জন্য আমি নিয়ে আসবো সোয়েটার, আমার কাছে টাকা আছে। তুমি বরং তোমার টেকো জামাইকে সামলাও। পাশ থেকে তিথি মামা চেঁচিয়ে উঠল, দেখছো তোমার ভাগ্নির কাণ্ড, আমাকে টেকলো বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। টেকোকে টেকো বলবে না তো কি বলবে শুনি? তুমি চুপ করো তো, বিরক্ত কণ্ঠে বলল মামি। আচ্ছা মামি অনেক হয়েছে, রাখছি, আর আমার যখন টাইম হবে আমি যোগাযোগ করে নেব। আমার কাছে ফোন নেই তাই ফোন করো না। আর মিতুর ফোনটা ও খুব ডিস্টার্ব করছে। ওকে রাখছি, সাবধানে থাকিস, বাই বলে তিথি ফোনটা রেখে দিল। তারপর মিতুকে ফোন করে বলল যে তার মামা যদি তাকে ফোন করে সে যেন বলে যে সে আমার সাথে দার্জিলিংয়ে আছে। তারপর মিতুর সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে উপরে চলে গেল। আর মনে মনে ভাবল এবার বুঝবে আপনি, নামটা কি যেন ও বলেইনি তো নামটা। সে যাই হোক, আপনার অবস্থা আমি টাইট করেই ছাড়ব। এন্ড ইটস তিথির চ্যালেঞ্জ। খচ্চর পোলা একটা, চলবে।